নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক, বার্ধক্য ভাতার নতুন সুবিধা। শুভেন্দুকে পাগল হাতের সাথে তুলনা, শিকল দিয়ে বেঁধে রাখার নিদান তৃণমূল সভাপতির। না, আমি ঝাঁপ মারিনি, তাহলে কিভাবে বাঁচলেন, জানালেন বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী। ফাঁসির হুঁশিয়ারি, হুমায়ুনের বিস্ফোরক প্রতিক্রিয়ায় তৃণমূলের ঝড়। শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ, ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ছুড়ল ইরান। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক, বার্ধক্য ভাতার নতুন সুবিধা। রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় যাদের বয়স 60 বছর ছাড়িয়েছে এমন 6,82,895 জন মহিলা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা পাচ্ছেন। এই পদক্ষেপ রাজ্যের মহিলাদের জন্য আর্থিক সুরক্ষা ও সামাজিক কল্যাণে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। শশী পাজা আরও জানান, 2024 সালের 31 অক্টোবর পর্যন্ত 2,15,88,775 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা পেয়েছেন। এই প্রকল্প রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘোষণা রাজ্যের সামাজিক কল্যাণ প্রকল্পের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতার সংযোজন বয়স্ক মহিলাদের জন্য অতিরিক্ত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে। এই উদ্যোগ রাজ্যের বিপুল সংখ্যক মহিলার জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে কাজ করছে। তবে এই প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে প্রশাসনের উপর নজর রাখছে জনগণ। এই পদক্ষেপ রাজ্যের সামাজিক ন্যায় বিচার ও কল্যাণমুখী নীতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। শুভেন্দুকে পাগল হাতের সাথে তুলনা, শিকল দিয়ে বেঁধে রাখার নিদান তৃণমূল সভাপতির। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে মালদার পোস্ট অফিস মোড়ে আয়োজিত তৃণমূল কংগ্রেসের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানালেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। তাকে পাগল হাতের সাথে তুলনা করে শিকল দিয়ে বেঁধে রাখার নিদান দিলেন তিনি, যা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। একই মঞ্চ থেকে কংগ্রেস ও সিপিএম এর বিরুদ্ধেও সুর চড়ানো হয়। তৃণমূলের সুর চড়া আক্রমণ। শুক্রবার মালদার এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য জেলা নেতৃত্ব। তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তার বক্তব্যে বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ প্রমাণ করে দিয়েছেন যে আগামী দিনে মালদা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, এই বিজেপি আর না, এই বিজেপির বাংলায় তোমার স্থান নেই। একইভাবে কংগ্রেসকে বিজেপির দালাল আখ্যা দিয়ে এবং সিপিএমকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করার অভিযোগ তুলে মালদায় তাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেন। শুভেন্দু অধিকারীকে নিশানা করে আব্দুর রহিম বক্সি বলেন, আমরা বিধানসভায় একজন পাগলকে দেখতে পাচ্ছি, পাগলামো করছে। পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদা জেলার মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আবেদন করব। পাগলের মতো সে আওয়াজ তুলছে, কখনো বিধানসভার ভেতরে ঢুকে গান করছে, আবার বিধানসভার বাইরে কাঁদছে, কখনো হা হা করে হাসছে। একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এরকম বিকৃত মস্তিষ্কের মানুষ এই কাজ করতে পারে। আমাদের বিরোধী দলনেতা পাগলের প্রলাপ বকছেন। এরপরই তিনি শুভেন্দু অধিকারী পাগল হাতির সাথে তুলনা করে বলেন, আমরা গ্রামের মানুষ জানি, যখন কোনো হাতি পাগল হয়ে যায় সেই হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়। শুভেন্দু অধিকারীকে সমস্ত তৃণমূল কর্মী ও সাধারণ মানুষদের তার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, না হলে যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, পশ্চিমবঙ্গটাকে ভাগড়ার চেষ্টা করছে, আমাদের ভাইচারা নষ্ট করছে। অন্যান্য তৃণমূল নেতাদের বক্তব্য। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র তার বক্তব্যে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন। তিনি নাম না করে বলেন, এই যে একটা মোদিজির সরকার, সরকারে এসে বিভিন্ন রকম ভঙ্গিমাতে আমাদের একজন বৃহন্নলার মতো দেখতে।
উনি আমাদের বিরোধী দলীয় নেতা। ওনার মতো একজন মিথ্যাবাদী, ওনার মতো নাটক কেউ কখনো কোনো দল করতে পারবে না। উনি যেভাবে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, তার পানিশমেন্ট হওয়া উচিত। জয়প্রকাশ মজুমদার তার বক্তব্যে বলেন, বাংলাকে বঞ্চনা করে, বাংলার গরিব মানুষের পেটে লাথি মেরে, বাংলার গরিব মানুষের ভাত কেড়ে নিয়ে, বাংলার মানুষের কাজ কেড়ে নিয়ে, বাংলার মানুষের মাথার ছাদ কেড়ে নিয়ে বিজেপি যাতে ভোট চাইতে না আসে, সাহস যেন না করে। তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সাবধান বাণী উচ্চারণ করে বলেন, যতই আপনাদের শুভেন্দু অধিকারী থাকুক, 18 থেকে 20 জন সেনাবাহিনীর লোক নিয়ে ঘোরেন, আর আপনারা সাধারণ কর্মী এই সাহস করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। ঘন্টা বেজে গিয়েছে, সামনের দিনে বিধানসভা ভোট, আপনারা প্রস্তুত হন। বিজেপির পাল্টা জবাব। অন্যদিকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। তিনি বললেন, একজন বিজেপি কর্মী গায়ে হাত দিক, যা ব্যবস্থা নেওয়ার নেব। বিরোধী দলনেতা তৃণমূলের একজন নেতার কুকীর্তি ফাঁস করছে, আর সেই কারণে তৃণমূল নেতারা এইভাবে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। এই রাজনৈতিক বাকযুদ্ধ আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরো উত্তাপ ছড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। না, আমি ঝাঁপ মারিনি, তাহলে কিভাবে বাঁচলেন? জানালেন বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিম লাইনের ভয়াবহ বিমান দুর্ঘটনায় যখন ক্রু এবং যাত্রী সহ 241 জনের মৃত্যু হয়েছে, তখন অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন একজন। তিনি রমেশ বিশ্বাস কুমার। দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধারের পর শোনা যাচ্ছিল তিনি নাকি ঝাঁপ মেরে প্রাণ বেঁচেছেন, কিন্তু শুক্রবার আহমেদাবাদের সিভিল হাসপাতালের বেডে শুয়ে রমেশ নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। দৃঢ় কণ্ঠে বলেছেন, না, আমি ঝাঁপ মারিনি। এখন আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 38 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমেশ বিশ্বাস কুমার। তার বুকে চোট লেগেছে, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের বেডে শুয়েই তিনি জানান, বিমানটি টেক অফের মাত্র 30 সেকেন্ড পরেই বিকট শব্দ হয় এবং ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তেই তিনি তার সিট সহ ছিটকে বাইরে বেরিয়ে যান। তারপরে আগুন ধরে যায় বিমানে। রমেশ চিকিৎসকদের বলেন, বিমান ভেঙে পড়ার সময় আমার প্রচন্ড ধাক্কায় আমার সিট ছিটকে বেরিয়ে যায়, আর তাতেই বেঁচে যায়। তিনি নিশ্চিত করেন যে তার সিট বেল্ট বাঁধা ছিল এবং সিটে বসে থাকা অবস্থাতেই তিনি ছিটকে বেরিয়ে গিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি হেঁটে অ্যাম্বুলেন্সে উঠছেন। তার সাদা টি শার্টে রক্তের দাগ এবং তিনি কিছুটা খোঁড়াচ্ছেন। এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানের 11A আসনে বসেছিলেন রমেশ। দুর্ঘটনার ভয়াবহতা প্রসঙ্গে তিনি বলেন, টেক অফের 30 সেকেন্ড পরে বিকট শব্দ হয়, তারপরে বিমান আছড়ে পড়ে, আমার সিট ছিটকে বেরিয়ে যায়। তারপরই দেখি চারিদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি ভয়ে ছুটতে শুরু করি। জানা গিয়েছে রমেশের ভাইও ওই বিমানেই ছিলেন এবং তার মৃত্যু হয়েছে বলেই অনুমান। প্রিয়জনকে হারানোর এই বেদনাদায়ক পরিস্থিতিতেও বেঁচে থাকার এই অলৌকিক ঘটনা সবাইকে স্তম্ভিত করেছে। দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যাচ্ছে বিমানের বিভিন্ন অংশ, ল্যান্ডিং গিয়ার, ফিউজলাজ ও টেইল বিচে মেডিকেল কলেজের ভিতরে গেঁথে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিমানের ব্ল্যাক বক্স অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার খোঁজার কাজ চলছে। এই যন্ত্রগুলো উদ্ধার হলে শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। রমেশ বিশ্বাস কুমারের বেঁচে থাকার ঘটনাটি যেন রাখে হরি মারেকে প্রবাদটিকে আবারও সত্য প্রমাণ করল। এই মুহূর্তে তার দ্রুত আরোগ্য কামনা করছে সকলে। ফাঁসির হুঁশিয়ারি, হুমায়ুনের বিস্ফোরক প্রতিক্রিয়ায় তৃণমূলের ঝড়। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলের ফাইনাল ওয়ার্নিং চিঠির পর তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন। শুক্রবার বিধানসভায় তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তার হাতে এই সতর্কতা পত্র তুলে দেন, যাতে দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত মন্তব্যের জন্য কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়। পাল্টা হুমায়ুন হুঙ্কার ছেড়ে বলেন, শোভনদেব বাবুকে জিজ্ঞাসা করুন কেন বারবার আমাকেই সতর্ক করা হচ্ছে। আমি চুনোপুটি নেতা, দল চাইলে আমাকে ফাঁসি দিয়ে দিক। তিনি অভিযোগ করেন, ভরতপুরে তৃণমূলের কিছু নেতার কাজকর্ম ঠিক নয় এবং সাধারণ মানুষের উপর জুলুম ও অবিচারের বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন। এই মন্তব্য রাজনৈতিক মহলে তুমুল আলোচনার সৃষ্টি করেছে। হুমায়ুনের বিরুদ্ধে দলের অভিযোগ, তার বিতর্কিত মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সম্প্রতি তিনি কাশেম সিদ্দিকীকে কটাক্ষ করেন এবং জেলার কিছু তৃণমূল নেতার সঙ্গে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর গোপন যোগাযোগের অভিযোগ তুলেছিলেন।
এই ঘটনায় দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। হুমায়ুনের এই পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে আরও প্রকট করেছে। তিনি জানান, তিনি জনগণের পক্ষে কথা বলতে থাকবেন এবং দলের চাপে পিছু হটবেন না। এই ঘটনা তৃণমূলের শৃঙ্খলা ও ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তুলছে। সামাজিক মাধ্যমে হুমায়ুনের এই দৃঢ় অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং তার পরবর্তী পদক্ষেপের দিকে সকলের নজর। শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ, ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ছুড়ল ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে এবার পাল্টা হামলা চালালো ইরান। শুক্রবার 13 জুন সকাল থেকে ওই হামলা শুরু হয়েছে। ইতিমধ্যে শত্রু দেশের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরানি সেনা। যদিও মানবহীন ওই ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এর মুখপাত্র ইফি ডেফরিন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ইরানের তরফে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আনুমানিক শতাধিক মানবহীন ড্রোন ছুড়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সব ড্রোন প্রতিহত করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এদিন সকালে আচমকাই ইরানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের 7টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাছাড়া ইরান রেভলিউশনারি গার্ডের সদর দফতরেও হামলা চালানো হয়। ইরানের ইউরেনিয়াম ঘাঁটি নাতানজেও হামলা চলে। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান সহ একাধিক শহর। বিস্ফোরণে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ ভয়ে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে স্থানীয় বাসিন্দারা। তেহরানে বেসামরিক এলাকায় বোমা বিস্ফোরণে বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে। আইআরজির সদর দফতরে হামলায় সংস্থার প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। পাশাপাশি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের 2 শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফেরেউদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি। এর মধ্যে আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AOI এর প্রাক্তন প্রধান। ইরানের পরমাণু কেন্দ্রের দায়িত্বে রয়েছেন AOI। আর মোহাম্মদ মেহেদি তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাগেরি ও সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির সৃষ্ট উপদেষ্টা আলী শামখানি। যদিও আয়াতোল্লাহ আলী খামেনি অক্ষত রয়েছেন। ইসরায়েলি হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসরায়েলকে তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।